প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে শিখব বিনিয়োগ সংক্রান্ত লেনদেনের জাবেদা। প্রতিষ্ঠানের অলস অর্থ সাময়িক বা দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করা হয়। শেয়ার, সঞ্চয়পত্র, প্রাইজ বন্ড ইত্যাদির ক্ষেত্রে বিনিয়োগ করলে বা ভাঙানো হলে বিনিয়োগ হিসাবে লিপিবদ্ধ করতে হয়। আমরা কিছু সমস্যার সমাধান শিখব। 1 তারিখে আমরা দেখতে পাচ্ছি 10% বিনিয়োগ 10,000 টাকা। বিনিয়োগ করলে বিনিয়োগ হিসাব ডেবিট হয় এবং কারবারের নগদ অর্থ হ্রাস পাওয়ার কারণে নগদান হিসাব ক্রেডিট হয়। বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটেই লিখতে হয়। 2 তারিখে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি 100 টাকা মূল্যের 100টি শেয়ার ক্রয়। যদি আমরা শেয়ার ক্রয় করি তাহলেও কিন্তু ক্রয় হিসাব লেখা যাবে না, সংশ্লিষ্ট শেয়ারটি হয়ে যাবে বিনিয়োগ। বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট সম্পদকে ডেবিটেই লিখতে হয়। তাহলে আমরা লিখব বিনিয়োগ হিসাব ডেবিট এবং কারবারের নগদ অর্থ হ্রাস পেয়েছে, নগদ অর্থও সম্পদ, সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয়। আমরা 3 তারিখে দেখতে পাচ্ছি 6% ঋণপত্র ক্রয়। ঋণপত্র ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। ঋণপত্র হচ্ছে বিনিয়োগ, বিনিয়োগ হচ্ছে সম্পদ, আর সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। এই লেনদেনটি নগদে, বাকিতে, চেকে না বিলে কোন উপায়ে লেনদেন হয়েছে তা উল্লেখ নেই। এই কারণে আমরা মনে করব নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে, তাই নগদ অর্থ ব্যবসায়ের হ্রাস পেয়েছে। এই কারণে আমরা নগদান হিসাবকে ক্রেডিটে লিখব। আমরা 4 তারিখে আর একটি লেনদেন দেখতে পাচ্ছি সঞ্চয়পত্র ক্রয়। সঞ্চয়পত্র ক্রয় করলেও ক্রয় নাম লেখা যাবে না। সঞ্চয়পত্রকে বিনিয়োগ হিসাব বলা হয়। বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তা ডেবিটে লিখতে হয়। সঞ্চয়পত্রটি কোন মাধ্যম বা কোন উপায়ে ক্রয় করা হয়েছে তা বলা নেই। নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে। এই কারণে আমরা নগদান হিসাবকে ক্রেডিট করব, কেননা নগদান হিসাব হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে তাকে ক্রেডিটে লিখতে হয়। আমরা 5 তারিখে দেখতে পাচ্ছি এবি ব্যাংকে শেয়ার ক্রয় 10,000 টাকা। এবি ব্যাংকের শেয়ার ক্রয় করলেও ক্রয় নাম লেখা যাবে না। শেয়ার ক্রয়কে বিনিয়োগ হিসাব বলা হয়। বিনিয়োগ হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট, কেননা শেয়ার ক্রয় করলে ক্রয় নাম লেখা যাবে না। শেয়ার ক্রয়টিকে আমরা বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করব। বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয় এবং কোন উপায়ে লেনদেন করা হয়েছে তা উল্লেখ নেই। এই কারণে আমরা ধরে নেব নিঃসন্দেহে নগদেই লেনদেন করা হয়েছে। এই কারণে নগদান হিসাব আমরা ক্রেডিটে লিখব। 6 তারিখে দেখতে পাচ্ছি ডাকঘর সঞ্চয়পত্র ক্রয়। ডাকঘরের সঞ্চয়পত্র ক্রয় করলেও ক্রয় নাম লেখা যাবে না। যেহেতু ডাকঘরের সঞ্চয়পত্রটি চেকে পরিশোধ করা হয়েছে, এই কারণে আমরা মনে করব ব্যাংকের জমা টাকা বা কারবারের ব্যাংকের জমা টাকা হ্রাস পেয়েছে। এই কারণে বিনিয়োগ হিসাব ডেবিটে লিখব এবং ব্যাংক হিসাব ক্রেডিটে লিখব। বিনিয়োগ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে ডেবিটে লিখতে হয় এবং ব্যাংক হচ্ছে সম্পদ। এই সম্পদটি হ্রাস পেয়েছে, তাই হ্রাসকৃত সম্পদকে আমরা ক্রেডিটে লিখব। 7 তারিখে দেখতে পাচ্ছি 5,000 টাকার সঞ্চয়পত্র বিক্রয়। সঞ্চয়পত্র বিক্রয় করলে বিক্রয় নাম লেখা যাবে না। সঞ্চয়পত্রকে বিনিয়োগ হিসেবেই আমরা আখ্যায়িত করব। তবে কোন উপায়ে লেনদেন হয়েছে, নগদে, বাকিতে, চেকে না বিলে তা উল্লেখ নেই। এটি উল্লেখ না থাকার কারণে আমরা ধরে নিয়েছি নিঃসন্দেহে নগদেই লেনদেন হয়েছে। তাহলে যেহেতু সঞ্চয়পত্রটি বিক্রয় করেছি, অবশ্যই ব্যবসায়ে নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে। নগদ অর্থ বৃদ্ধি পেলে নগদান হিসাব ডেবিট হয় এবং সঞ্চয়পত্রকে যেহেতু বিনিয়োগ বলা হয়, বিনিয়োগ হ্রাস পেয়েছে। বিনিয়োগটিও হচ্ছে সম্পদ, সম্পদ হ্রাস পেলে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখতে হয়। 8 তারিখে দেখতে পাচ্ছি 4,000 টাকার শেয়ার 4,500 টাকায় বিক্রয় করা হয়েছে, অর্থাৎ শেয়ারটি লাভে বিক্রয় করা হয়েছে। লাভে বিক্রয় করলেও শেয়ারকে কিন্তু আমরা বিনিয়োগ হিসাবে আখ্যায়িত করব। শেয়ার বিক্রয়ের কারণে আমরা নগদ অর্থ পেয়েছি। নগদ অর্থ কারবারে বৃদ্ধি পেয়েছে 4,500 টাকা। এই কারণে আমরা নগদান হিসাব ডেবিটে লিখব। আর বিনিয়োগ বিক্রয় করার কারণে বিনিয়োগ নামক সম্পদটি হ্রাস পেয়েছে, তাই বিনিয়োগ হিসাবকে আমরা ক্রেডিট করব 4,000 টাকা। এবং এই বিনিয়োগ করার কারণে আমাদের মুনাফা হয়েছে 500 টাকা। বিনিয়োগ বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট, অর্থাৎ আয় বৃদ্ধি পেয়েছে। আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে
ক্রেডিটে লিখতে হয়। এই কারণে আমরা লিখব বিনিয়োগ বিক্রয়জনিত মুনাফা ক্রেডিট 500 টাকা। আমরা 9 তারিখে আরেকটি লেনদেন দেখতে পাচ্ছি। 1000 টাকার সঞ্চয়পত্র 1200 টাকায় ভাঙানো হলো। 1000 টাকার সঞ্চয়পত্র যখন 1200 টাকায় আমরা ভাঙানো বা 1200 টাকায় ভাঙানো হলো, তখন আমরা ধরে নেব যে 200 টাকা লাভ হয়েছে। ইতিমধ্যেই আমাদের নগদ অর্থ কারবারে কিন্তু বৃদ্ধি পেয়েছে 1200 টাকা বা 1200 টাকা। এই কারণে আমরা লিখব নগদান হিসাব ডেবিট 1200 টাকা। এবং সঞ্চয়পত্র ভাঙানোর কারণে বিনিয়োগ নামক সম্পদটি হ্রাস পেয়েছে। বিনিয়োগ নামক সম্পদটি হ্রাস পাওয়ার কারণে আমরা ক্রেডিটে লিখব 1000 টাকা। এবং সঞ্চয়পত্র বিনিয়োগ করার কারণে যে আমাদের মুনাফাটি হয়েছিল, সেই মুনাফাটি হচ্ছে আয়, আর আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয়। আমরা 10 তারিখে দেখতে পাচ্ছি ব্যাংকে স্থায়ী হিসাবে জমাদান 2000 টাকা। ব্যাংকে যদি আমরা স্থায়ী হিসাবে জমা রাখি তাহলে ব্যাংক হিসাব বৃদ্ধি পায় এবং ব্যবসায়ের নগদ অর্থ হ্রাস পায়। দুই সম্পদ, যে সম্পদটি বৃদ্ধি পেয়েছে সেই সম্পদটিকে আমরা ডেবিটে লিখেছি এবং যে সম্পদটি হ্রাস পেয়েছে সংশ্লিষ্ট সম্পদকে ক্রেডিটে লিখেছি। অর্থাৎ ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 11 তারিখে আমরা দেখতে পাচ্ছি ব্যাংক কর্তৃক বিনিয়োগের সুদ আদায়। ব্যাংকের মাধ্যমে যদি আমরা বিনিয়োগের সুদ আদায় করি, ব্যাংকের জমা টাকা বৃদ্ধি পায়। এই কারণে আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট, আর বিনিয়োগের সুদ হচ্ছে আয়। আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটেই লিখতে হয়। 12 তারিখে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের সুদ পাওনা হলো যা এখনও আদায় হয়নি, অর্থাৎ বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে। আমরা লিখব বিনিয়োগের অনাদায়ী সুদ হিসাব ডেবিট এবং বিনিয়োগের সুদ হিসাব ক্রেডিট। বিনিয়োগের অনাদায়ী সুদ হচ্ছে সম্পদ, সম্পদ বৃদ্ধি পেলে তার ডেবিটে লিখতে হয়, এবং বিনিয়োগের সুদ হচ্ছে আয়, আয় বৃদ্ধি পেলে সংশ্লিষ্ট আয়কে ক্রেডিটে লিখতে হয়।